নমস্কার ছাত্রছাত্রী নিশ্চয়ই ভালোই আছো। গত ক্লাসে আমরা বাকযন্ত্র এবং স্বরধ্বনি নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম সামনের ক্লাসে আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব। তোমরা সেই হিসেবে মোটামুটি বাড়িতে নিজেরা হয়তো পড়েছো। এবার আমি আলোচনা করব, বিষয়গুলো বুঝতে হয়তো তোমাদের সাহায্য করব, আমি এইটুকু আশা রাখি। প্রথমে আসি, দেখো লেখা আছে ব্যঞ্জন ধ্বনি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে। তো সাধারণত ক্লাস নিতে গিয়ে পূর্ব পাঠের আলোচনাটা করে নিতে হয়। তো আমরা যখন স্বরধ্বনি পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিবাহী বাতাস প্রথমে কণ্ঠতন্ত্রীকে কম্পিত করে, সেখান থেকে সুরের সৃষ্টি হয়, তারপর ধ্বনিবাহী বাতাস আর কোথাও বাধা না পেয়ে স্বচ্ছন্দে বাইরে বেরিয়ে আসে, সেই ধ্বনিগুলোকে বলা হয় স্বরধ্বনি। আর যে ধ্বনিগুলো উচ্চারণের সময় ধ্বনিবাহী বাতাস প্রথমে কণ্ঠতন্ত্রীকে কম্পিত করবে, সেখান থেকে সুরের সৃষ্টি হবে, তারপর ধ্বনিবাহী বাতাস বাইরে বেরিয়ে আসার সময় মুখবিবরের কোথাও না কোথাও বাধা পাবে, সেই ধ্বনিগুলোকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনি। তাই কোন ধ্বনিগুলো ব্যঞ্জন ধ্বনি, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ক, খ, গ, ঘ, এই সব ধ্বনিগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন উঠে আসে, তাহলে ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য কি হবে না, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনির মধ্যে যদি মূলত পার্থক্যটাকে আমরা দেখি, তাহলে স্বরধ্বনি উচ্চারণের সময় কণ্ঠতন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠতন্ত্রী এবং মুখবিবর এই দুটো জায়গারই সমান গুরুত্ব রয়েছে। আর কি না, ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এখন এই ব্যঞ্জন ধ্বনি যখন আমরা শ্রেণীবিভাগে যাব, তখন শ্রেণীবিভাগটা দুদিক থেকে হবে। এক কি না, এই ব্যঞ্জন ধ্বনিগুলো কোথা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ উচ্চারণ স্থান, আর ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের প্রকৃতি কিরূপ সেটাকে বলা হচ্ছে উচ্চারণগত প্রকৃতি। এই দুই দিক থেকে আমরা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করব। প্রথমে আসি আমরা উচ্চারণ স্থান। এই উচ্চারণ স্থান অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলো কোথা থেকে উচ্চারিত হয়, সেই নিরিখে ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করছি। প্রথমেই আসি কি লিখলাম, দেখো কণ্ঠ ব্যঞ্জন। অর্থাৎ আমি যদি আলোচনায় যাই, যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় ধ্বনিবাহী বাতাস কণ্ঠের উপর বেশি জোর সৃষ্টি করে, আরেকটু ভালোভাবে বললে জিহ্বার পেছনের অংশ নরম তালুতে স্পর্শ করে ধ্বনির আগমনের পথে বাধা সৃষ্টি করে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয় তাদের বলা হয় কণ্ঠব্যঞ্জন। কণ্ঠব্যঞ্জন কোনগুলো, আমরা যদি ক বর্গের দিকে তাকাই, অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ, এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো আছে ক বর্গের ব্যঞ্জন, এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় কণ্ঠের বড় ভূমিকা থাকে, এদেরকে আমরা বলছি কণ্ঠব্যঞ্জন। এবারে আসি তালব্য ব্যঞ্জন। তালব্য ব্যঞ্জন কোনগুলো, অর্থাৎ আমাদের জিহ্বা শক্ত তালুতে স্পর্শ করে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করে, অর্থাৎ জিহ্বা তালুতে স্পর্শ করে যে ব্যঞ্জনগুলো উচ্চারিত হয় তাদেরকে আমরা বলছি তালব্য ব্যঞ্জন। বা তালব্য ব্যঞ্জন কোনগুলো, মাথায় রাখবে চ বর্গ। চ বর্গ অর্থাৎ চ, ছ, বর্গের জ, ঝ, ঞ এবং তালিব্য স, এই যে ব্যঞ্জন ধ্বনিগুলো যখন আমরা উচ্চারণ করি তখন জিহ্বার শক্ত তালুতে স্পর্শ হয়ে এই ব্যঞ্জনগুলো উচ্চারিত হয়, তাই এদেরকে আমরা বলছি তালব্য ব্যঞ্জন। এবার আসি মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধা অর্থাৎ মাথা। এখন প্রশ্ন হচ্ছে যে মুখবিবরের মধ্যে মূর্ধার অবস্থান কোথায়, সত্যি কি মুখবিবরের মধ্যে মূর্ধার অবস্থান আছে? উত্তরে আমরা বলতে পারি যে মুখবিবর এর ঠিক তালুর ঠিক মাঝ বরাবর যে অংশটুকু রয়েছে সেখানে মূর্ধার অবস্থান, অর্থাৎ ওই অংশে জিহ্বার স্পর্শে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয় তাদেরকে আমরা বলছি মূর্ধন্য ব্যঞ্জন। সাধারণত ট বর্গের যে ব্যঞ্জনগুলো আছে, অর্থাৎ ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ড, র, ঢয় শূন্য র,
এই যে ব্যঞ্জনগুলো আছে, এই ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় মূর্ধন্য একটা ভূমিকা থাকে, এদেরকে আমরা মূর্ধন্য ব্যঞ্জন বলছি। তোমরা খুব ভালো বুঝতে পারবে যখন এই ব্যঞ্জনগুলো উচ্চারণ করে দেখবে মাথায় গিয়ে কিন্তু আঘাত করছে, মাথা ব্যথা যদি কোনোদিন ওঠে তাহলে এই ব্যঞ্জনগুলো উচ্চারণ করে দেখবে মাথায় গিয়ে লাগছে, এদেরকে আমরা মূর্ধন্য ব্যঞ্জন বলছি। সাধারণত এই ব্যঞ্জনগুলির উচ্চারণ প্রক্রিয়া কিরূপ না, এই ব্যঞ্জনগুলি যখন উচ্চারিত হয় তখন জিহ্বা তালুর সঙ্গে আটকে গিয়ে এই ব্যঞ্জনগুলি উচ্চারিত হয় বলে মূর্ধন্য ব্যঞ্জনের আরেক নাম প্রতিবেষ্টিত ব্যঞ্জন। এবার আসি দন্ত ব্যঞ্জন। দন্ত, জিহ্বা নিচের পাটির জিহ্বা উপরের পাটির দাঁতে স্পর্শ হয়ে যে ব্যঞ্জনগুলো উচ্চারিত হয় সেই ব্যঞ্জনগুলোকে আমরা বলছি দন্ত ব্যঞ্জন। কোনগুলো দন্ত ব্যঞ্জন না, ত, থ, দ, ধ, এই ব্যঞ্জনগুলোকে আমরা বলছি দন্ত ব্যঞ্জন, জিহ্বা দাঁতে স্পর্শ হচ্ছে। এবার আসি দন্তমূলীয় ব্যঞ্জন। দন্তমূলীয় ব্যঞ্জন অর্থাৎ দন্তমূল, দাঁতের গোড়া। দাঁত আর দন্তমূলের মধ্যে পার্থক্য রয়েছে। ন, র, ল এবং স, এই ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় কি হয় না, জিহ্বা দন্তমূল অর্থাৎ দাঁতের গোড়ায় স্পর্শ পেয়ে উচ্চারিত হয়, তাই এই ব্যঞ্জনগুলিকে আমরা বলছি দন্তমূলীয় ব্যঞ্জন। এবার আসি ওষ্ঠ ব্যঞ্জন। ওষ্ঠ আর অধর, আমরা বাকযন্ত্র পড়ানোর সময় বলেছিলাম ওষ্ঠ এবং অধর এক জায়গায় এসে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয় সেই ধ্বনিগুলোকে, সেই ব্যঞ্জন ধ্বনিগুলোকে আমরা বলছি ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ প বর্গ, প, ফ, ব, ভ, ম, এই ব্যঞ্জনগুলো যখন উচ্চারিত হয় তখন কি হয় না, ওষ্ঠ এবং অধর এক জায়গায় আসে। আমার হাতের দিকে তাকাবে, প, ফ, ব, ভ, ম, ওষ্ঠ অধর এক জায়গায় আসছে, তাই এদেরকে আমরা বলছি ওষ্ঠ ব্যঞ্জন। আর আমাদের বাকযন্ত্রের ব্যঞ্জন ধ্বনিগুলোর মধ্যে একটা ব্যঞ্জন রয়েছে যে ব্যঞ্জনটা কণ্ঠনালীর মধ্যে উচ্চারিত হয়, তাকে আমরা বলছি কণ্ঠনালীয় ব্যঞ্জন, এবং এই ব্যঞ্জনের সংখ্যা একটি, সেটি হচ্ছে কি না হ। কণ্ঠনালীয় ব্যঞ্জন হ, অর্থাৎ আমরা মোটামুটি ভাবে এই কয়েকটি দিক থেকে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ করতে পারি। তাহলে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে কোন কোন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? কণ্ঠ, কণ্ঠ থেকে উচ্চারিত হয় কণ্ঠ ব্যঞ্জন, তারপরে আছে তালু, তালু থেকে উচ্চারিত হয় তালব্য ব্যঞ্জন, তারপরে মূর্ধন্য ব্যঞ্জন, যেগুলো ত বর্গের ব্যঞ্জন সেগুলোকে আমরা বলছি মূর্ধন্য ব্যঞ্জন। আর ত বর্গের যে ধ্বনিগুলো আছে ত, থ, দ, ধ, কিন্তু দন্তান্ন নয়, ন নয়, ত, থ, দ, ধ কে আমরা বলছি দন্ত ব্যঞ্জন, কিন্তু ন হয়ে যাচ্ছে দন্তমূলীয় ব্যঞ্জন, ন, র, ল, স। তোমরা ভালোভাবে পার্থক্যটা বুঝতে পারবে। ত, থ যে জায়গা থেকে উচ্চারিত হচ্ছে তোমরা উচ্চারণ করবে দেখবে ন কিন্তু ঠিক একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে না, ন কিন্তু ঠিক তার উপর থেকে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ দন্তমূল থেকে উচ্চারিত হচ্ছে, তাই এগুলোকে আমরা বলছি দন্ত ব্যঞ্জন। আর প বর্গের যে ব্যঞ্জনগুলো রয়েছে অর্থাৎ প, ফ, ব, ভ, ম, এদের উচ্চারণের সময় ওষ্ঠ এবং অধর এক জায়গায় আসছে, তাই এদেরকে আমরা বলছি ওষ্ঠ ব্যঞ্জন। আর আমাদের একটা ব্যঞ্জন রয়েছে যেটা কণ্ঠনালীর মধ্যে উচ্চারিত হয়, সেটা হচ্ছে হ, এবং হকে আমরা বলছি কণ্ঠনালীয় ব্যঞ্জন। আচ্ছা, এই গেল উচ্চারণ স্থান। এবারে আমরা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনগুলি শ্রেণীবিভাগ করার চেষ্টা করব। উচ্চারণের প্রকৃতি অর্থাৎ কিভাবে বা উচ্চারণের ধরনটা কিরূপ, অর্থাৎ কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা তো হয়ে গেল। উচ্চারণ প্রকৃতি, এই উচ্চারণ প্রকৃতির নিরিখে ব্যঞ্জনগুলোর আবার আমরা কতগুলো ভাগ করে আলোচনা করতে পারি। আমি এক এক করে যাচ্ছি, যতটা হয় চেষ্টা করবো আজকে ব্যঞ্জন ধ্বনিটাকে শেষ করে দেওয়ার, বা তার থেকে বেশি যদি হয় কিছু তাহলে সেটা আমরা পড়াবো। প্রথমে আসি হচ্ছে প্রতিহত ব্যঞ্জন। প্রতিহত ব্যঞ্জন, প্রতিহত ব্যঞ্জন এর আরেক নাম হচ্ছে বা স্পর্শ ব্যঞ্জন। কোনগুলো স্পর্শ ব্যঞ্জন না, ক থেকে ম এই 25টি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়
মুখবিবরে কোথাও না কোথাও স্পর্শ পায় জিহ্বার সাহায্যে, তাই এদেরকে আমরা স্পর্শ ব্যঞ্জন বলছি। আর এগুলো যখন উচ্চারিত হয় তখন একটা বাধার ভাব মুখবিবরে সৃষ্টি হয় বলে এই ব্যঞ্জনগুলি উচ্চারিত হয়, তাই এদের প্রতিহত ব্যঞ্জন বলা হয়। তাহলে প্রতিহত ব্যঞ্জন ক থেকে ম পর্যন্ত যতগুলো ব্যঞ্জন রয়েছে এরা সবাই প্রতিহত ব্যঞ্জন। এবার আসি প্রবাহী ব্যঞ্জন। প্রবাহী ব্যঞ্জন অর্থাৎ প্রতিহত আর প্রবাহীর মধ্যে ফারাকটা বুঝতেই পারছো নিশ্চয়ই না। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় তো শ্বাসবায়ু বেরিয়ে আসে, এবার শ্বাসবায়ু বেরিয়ে এসে যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকে আমরা বলছি প্রবাহী ব্যঞ্জন বা প্রবাহী ব্যঞ্জন। এর মধ্যে ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন যেমন রয়েছে, তারপরে অন্য যে ব্যঞ্জনগুলো রয়েছে তারাও কিন্তু প্রবাহী ব্যঞ্জনের মধ্যে পড়ে। এবার এই প্রবাহী ব্যঞ্জন অর্থাৎ শ্বাসবায়ু বেরিয়ে আসে আমাদের দুই দিক দিয়ে, একটা হচ্ছে কি না মুখ দিয়ে আর একটা হচ্ছে নাসিকা দিয়ে। তাহলে যখন মুখ দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে আসে তখন সেই ব্যঞ্জনগুলিকে আমরা বলছি মৌখিক ব্যঞ্জন। অর্থাৎ যেগুলো স্পর্শ ব্যঞ্জন সেগুলো তো মৌখিক ব্যঞ্জনের মধ্যে পড়ে, কিন্তু মাথায় রাখতে হবে বর্গীয় ব্যঞ্জনের প্রথম 4টি ব্যঞ্জন এগুলো কিন্তু মৌখিক ব্যঞ্জন। অর্থাৎ ক বর্গ যদি ধরি তাহলে ক খ গ ঘ এই 4টিকে আমরা বলবো হচ্ছে মৌখিক ব্যঞ্জন। কিন্তু নাসিক্য ব্যঞ্জন কোনটা? নাসিক্য ব্যঞ্জন কোনটা? অর্থাৎ বর্গের যে পঞ্চম ব্যঞ্জন ধ্বনি রয়েছে, বর্গের যে পঞ্চম ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ প্রত্যেকটা বর্গ যদি ধরি আমরা তাহলে ক বর্গে কি ক খ গ ঘ ম ঞ মূর্ধন্য দন্তান্ন এবং ম, এই যে 5টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে এই 5টি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কি হয় না শ্বাসবায়ু মুখের পাশাপাশি নাসিকা দিয়েও নির্গত হয়, তাই এদেরকে আমরা বলছি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। তাহলে শ্বাসবায়ু যদি মুখ দিয়ে নির্গত হয় হওয়ার সময় যে ব্যঞ্জনগুলি উচ্চারিত হয় তাদেরকে আমরা বলছি মৌখিক ব্যঞ্জন, আর শ্বাসবায়ু যখন নাসিকা দিয়ে নির্গত হয় এবং সেই সময় যে আমরা ব্যঞ্জনগুলি উচ্চারণ করি তাদেরকে আমরা বলছি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। এটা প্রবাহী অনুযায়ী ব্যঞ্জনের মূল দুটো ভাগ। এর বাইরে বেশ কিছু ব্যঞ্জনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা সেই নিরিখে এই প্রবাহী ব্যঞ্জনের মধ্যে আরো কিছু আলোচনা করবে। যেমন আমি লিখছি দেখো কম্পিত ব্যঞ্জন। আর আরেকটু বলে দিই যে আমরা স্বরধ্বনি পড়ানোর সময় বলেছিলাম স্বরধ্বনি নাকি সুরে উচ্চারিত হতে পারে, অর্থাৎ স্বরধ্বনির ক্ষেত্রে স্পেসিফিক কোনো স্বরধ্বনি নেই যেটা নাকি সুরে উচ্চারিত হয়, কিন্তু যে কোনো স্বরধ্বনির সঙ্গে চন্দ্রবিন্দু দূরে দিলে সেটা হয়ে যায় অনুনাসিক স্বরধ্বনি। কিন্তু ব্যঞ্জনের ক্ষেত্রে স্পেসিফিক কিছু ব্যঞ্জন রয়েছে যেগুলো নাকি সুরে উচ্চারিত হয়, যেমন বর্গের পঞ্চম ব্যঞ্জন ধ্বনি এদেরকে আমরা বলছি নাসিক্য ব্যঞ্জন। আচ্ছা, এবার কম্পিত ব্যঞ্জন কাকে বলা হয়? র কে কম্পিত ব্যঞ্জন বলা হয়। র বয়শূন্য র। তোমরা ভালো করে লক্ষ্য করবে যে র উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ কম্পিত হয়, জিহ্বার অগ্রভাগ কেঁপে ওঠে, তাই র কে আমরা বলছি কম্পিত ব্যঞ্জন। এবার আসি পার্শ্বিক ব্যঞ্জন। পার্শ্বিক ব্যঞ্জন কোনটা না ল। ল উচ্চারণের সময় কি হয় না জিহ্বার দুপাশ দিয়ে শ্বাসবায়ু বেরিয়ে আসে, তাই ল কে আমরা বলছি পার্শ্বিক ব্যঞ্জন। আর এবার আসি উষ্ম ব্যঞ্জন ধ্বনি। উষ্ম ব্যঞ্জন কোনগুলো না যদি আমরা দেখি যে তালিব্য স দন্ত স হ এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখবিবর সংকুচিত হয় এবং তার ভেতর দিয়ে শ্বাসবায়ু শীষ দেওয়ার মতো হয়ে নির্গত হয়, এদেরকে আমরা বলছি উষ্ম ব্যঞ্জন এবং এদের শীষ জাতীয় ধ্বনিও কিন্তু আমরা বলে থাকি। এবার আসি তাড়িত ব্যঞ্জন। তাড়িত ব্যঞ্জন, তাড়িত ব্যঞ্জন অর্থাৎ তাড়না দেওয়া। তাড়না দেওয়া আমরা ত বর্গের যে ব্যঞ্জনগুলো ধরেছিলাম ট ঠ ড ঢ এরাও মূর্ধন্য ব্যঞ্জন, আর এর বাইরে আরো দুটো ব্যঞ্জন ছিল ডয়ে শূন্য র আর ঢয়ে শূন্য র। ট ঠ ড ঢ উচ্চারণ আর ডয়ে শূন্য র ঢয়ে শূন্য র উচ্চারণ আলাদা। ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র উচ্চারণের সময় জিহ্বা মূর্ধাকে তাড়িত করে বলে এগুলো উচ্চারিত হয়, তাই এদেরকে আমরা বলছি তাড়িত ব্যঞ্জন বা তারুণ জাত ধ্বনি, ডয়ে শূন্য র এবং ঢয়ে শূন্য র। তাহলে আমরা প্রতিহত ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন আলোচনা করলাম, আমরা প্রবাহী ব্যঞ্জন নিয়ে আলোচনা করলাম। এই প্রবাহী ব্যঞ্জনের মধ্যে প্রবাহী ব্যঞ্জন দুই ভাবে উচ্চারিত হয়, একটা মৌখিক ব্যঞ্জন আর নাসিক্য ব্যঞ্জন। এর বাইরে এর মধ্যে আমরা কম্পিত পার্শ্বিক
উষ্ম ব্যঞ্জন এবং তাড়িত ব্যঞ্জন নিয়ে আলোচনা করলাম। এবারে আসি অল্পপ্রাণ ও মহাপ্রাণ। এখন এই অল্পপ্রাণ আর মহাপ্রাণ আমরা কাকে বলবো, এই জায়গাটা ভালো করে তোমাদের বুঝতে হবে, কারণ এর পাশাপাশি আলোচ্য আরো দুটো জিনিস উঠে আসবে। প্রথমেই বলি, এই প্রাণ শব্দের অর্থ হচ্ছে শ্বাসবায়ু। আচ্ছা, অল্প প্রাণ মানে অল্প শ্বাসবায়ু, আর মহাপ্রাণ শব্দের অর্থ তাহলে কি হবে? বেশি শ্বাসবায়ু। অর্থাৎ যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় অল্প শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাদেরকে বলা হয় অল্প প্রাণ, আর যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় অপেক্ষাকৃত বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় তাদেরকে আমরা বলবো মহাপ্রাণ। এবার যদি আমরা একটা বর্গ ধরি, ক বর্গ ধরি, তাহলে ক বর্গের ক, খ, গ, ঘ, ম এই চারটি ব্যঞ্জনের মধ্যে মূলত নাসিক্য ব্যঞ্জন অল্প প্রাণ কোনটা? বর্গের প্রথম এবং তৃতীয়। ক, গ এই দুটো উচ্চারণের সময় অল্প শ্বাস লাগে, তাই এই দুটোকে আমরা বলছি অল্প প্রাণ। প্রত্যেকটা বর্গ একই হিসেবে চলবে। আর মহাপ্রাণ কোনটা? না, দ্বিতীয় এবং চতুর্থ এই দুটো উচ্চারণে বেশি শ্বাসবায়ু লাগে, তাই এদেরকে বলা হয় মহাপ্রাণ। কোনটা মহাপ্রাণ হবে তাহলে? খ এবং ঘ। তোমরা একটু ভালো করে উচ্চারণ করে দেখবে যে ক, গ উচ্চারণ করতে যে পরিমাণ শ্বাস লাগে, খ, ঘ উচ্চারণ করতে তার থেকে অনেক বেশি পরিমাণে শ্বাস লাগে। তাই ক, গ কে আমরা বলছি অল্প প্রাণ, আর খ, ঘ কে আমরা বলছি মহাপ্রাণ। আচ্ছা, এবার এই অল্প প্রাণ আর মহাপ্রাণে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা যখন এই যে খ উচ্চারণ করছি, এই খ আসলে ক যোগ হ। আচ্ছা, এবার যদি আমি ঘ উচ্চারণ করি, ঘ আসলে গ যোগ হ। অর্থাৎ মহাপ্রাণ ধ্বনির মধ্যে তাহলে কটি করে ব্যঞ্জন ধ্বনি আছে? দুটি করে ব্যঞ্জন ধ্বনি আছে। মহাপ্রাণ ধ্বনির মধ্যে দুটি করে ব্যঞ্জন ধ্বনি লুকিয়ে থাকে, তাই মহাপ্রাণ ধ্বনিকে দ্বি ব্যঞ্জন ধ্বনি বলা হয়। পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে দ্বি ব্যঞ্জন ধ্বনি কাকে বলা হয়, কেন বলা হয়? না, মহাপ্রাণ ধ্বনিগুলোকে দ্বি ব্যঞ্জন ধ্বনি বলা হয়। কেন? না, মহাপ্রাণ ধ্বনিগুলোর মধ্যে দুটো করে ব্যঞ্জন ধ্বনি লুকিয়ে থাকে। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে অল্প প্রাণ ধ্বনি কিভাবে মহাপ্রাণে পরিণত হয়? তাহলে এই উত্তরটা কি হবে? না, প্রতি বর্গের অল্প প্রাণ ধ্বনি এখানে ক, হকার জাতীয় শ্বাসধ্বনির সঙ্গে যুক্ত হয়ে মহাপ্রাণে পরিণত হয়। বুঝতে পারছি? তাহলে মহাপ্রাণ ধ্বনির মধ্যে যেহেতু দুটো ব্যঞ্জন ধ্বনি লুকিয়ে থাকে, তাই আমরা মহাপ্রাণ ধ্বনিকে বলি কি না, দ্বি ব্যঞ্জন ধ্বনি। এবার এই প্রসঙ্গে আরো দুটো জিনিস আলোচনায় উঠে আসে। পিনায়ন ও ক্ষীণায়ন। পিনায়ন কাকে বলবো? না, অল্প প্রাণ ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তখন তাকে বলবো হচ্ছে পিনায়ন, আর মহাপ্রাণ ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে ক্ষীণায়ন। যেমন থুতু, এটা প্রকৃত উচ্চারণ, আমি একটু উদাহরণটা একটু খারাপই দিয়ে ফেললাম হয়তো। থুতু, ত কিন্তু কি না অল্প প্রাণ। এবার যদি বলি থু থু, উচ্চারণটা আমরা এরকম করি থু থু, তাহলে এখানে কি হচ্ছে? তৎ হয়ে পরিণত হচ্ছে, অর্থাৎ অল্প প্রাণ মহাপ্রাণে পরিণত হচ্ছে। এটাকে আমরা বলছি পিনায়ন। আর ক্ষীণায়ন কোনটা? চোখ। খ মহাপ্রাণ ধ্বনি, কিন্তু আমরা কেউ চোখ উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করতে গিয়ে এরকম উচ্চারণ করি চোখ। তাহলে এখানে খ কিসে পরিণত হচ্ছে? কয়ে পরিণত হচ্ছে, অর্থাৎ খ মহাপ্রাণ, অল্প প্রাণ কয়ে পরিণত হচ্ছে, তাই এটাকে আমরা বলছি ক্ষীণায়ন। বুঝতে পারছি নিশ্চয়ই? তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ হলো। এইবারে আসি অল্প প্রাণ মহাপ্রাণের পর এখানে একটু আলোচনার স্বার্থে আমি একটু আলোচনা রেখেই যাচ্ছি। অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ কোনগুলো আমি লিখেছিলাম? অল্প প্রাণ ক, গ, মহাপ্রাণ খ, ঘ, এই দুটো হচ্ছে মহাপ্রাণ। আচ্ছা, এবারে আসি ঘোষ ও অঘোষ। ভালো করে বোঝার চেষ্টা করবে, ঘোষ এবং অঘোষ। আচ্ছা, ঘোষ শব্দের অর্থ গাম্ভীর্য,
বর্গের যে ব্যঞ্জন ধ্বনিগুলি উচ্চারণের সময় গাম্ভীর্য থাকে তাদেরকে বলা হচ্ছে ঘোষ ব্যঞ্জন, আর যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় গাম্ভীর্য থাকে না তাদেরকে বলা হচ্ছে অঘোষ ব্যঞ্জন। এবার ঘোষ কোনটা অঘোষ কোনটা তোমরা একটা বর্গ ধরে যদি আমরা আলোচনা করতে যাই, দেখবে ক খ গ ঘ ম। ক খ উচ্চারণের সময় যে পরিমাণ গাম্ভীর্য থাকছে, গ ঘ ম উচ্চারণের সময় গাম্ভীর্যের পরিমাণটা কি বেড়ে যাচ্ছে। তাই ক খকে আমরা বলছি তাই অঘোষ, এবং গ ঘ ম এইটাকে আমরা বলছি ঘোষ। ক খ গ ঘ ম, তাহলে ঘোষ কোনটা? গ ঘ ম। আর অঘোষ কোনটা? ক খ। আচ্ছা, এবার তোমরা কি বুঝতে পারছো এদের মধ্যে কিছু একটা মিল আমরা খুঁজে পাচ্ছি। এই মিলটা কি রকম দেখো, আমরা ককে অল্পপ্রাণ বলছি, আবার ককে অঘোষ বলছি। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটা, বর্গের প্রথম ধ্বনি, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। আমি অঙ্কের ছলে বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমরা বুঝবে। বাংলার মধ্যে অঙ্ক তো হয় না, কিন্তু আমি চেষ্টা করছি, দেখো তোমরা বোঝার চেষ্টা করবে। আমি একটা বর্গ লিখব। আমি যদি ধরি ক বর্গ, তাহলে ক বর্গের ব্যঞ্জন কে কে আছে? ক, খ, গ, ঘ, ম। এই পাঁচটা হচ্ছে ক বর্গের ব্যঞ্জন ধ্বনি। আচ্ছা, এবারে কয়টা ব্যঞ্জন? পাঁচটি। তো আমি 1 2 3 4 5 লিখে নিলাম, হলো। এবারে আমরা বলি যে 1 এবং 3 বর্গের প্রথম এবং তৃতীয় এই দুটো হচ্ছে অল্প প্রাণ, আর 2 4 এই দুটো হচ্ছে মহাপ্রাণ, হলো। এবার 1 2 এই দুটো অঘোষ, আর 3 4 5 এই তিনটে হচ্ছে ঘোষ। তাহলে এখান থেকে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। এবার দেখো এক কার কার মধ্যে আছে, কমন, অঙ্কে কমন নাই, আমরা এখানে কমন নেওয়ার চেষ্টা করছি। দেখো এক কার কার মধ্যে আছে? অঘোষ অল্প প্রাণ। এক অর্থাৎ কি লিখবো আমরা? অঘোষ অল্প প্রাণ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে বর্গের কোন ধ্বনি অঘোষ অল্প প্রাণ ধ্বনি, উত্তর হবে কোন ধ্বনি? এক লিখেছি মানে প্রথম ধ্বনি। এবং প্রথম ধ্বনি কোনটা? ক। ক বর্গের ক্ষেত্রে ক হবে, চ বর্গের ক্ষেত্রে চ হবে। এবার দেখো 2 কোথায় কোথায় আছে? 2 আছে হচ্ছে অঘোষ আর মহাপ্রাণ। তাহলে 2 আছে কোথায়? অঘোষ মহাপ্রাণ। এটা কি হবে তাহলে? খ। দেখো তাহলে এবার যদি বলা হয় বর্গের কোন ধ্বনি অঘোষ মহাপ্রাণ ধ্বনি, বর্গের দ্বিতীয় ব্যঞ্জন অঘোষ মহাপ্রাণ ধ্বনি, এবং সেটা যদি ক বর্গ ধরি তাহলে হবে খ উদাহরণ। এবার দেখো 3 কোথায় কোথায় আছে? 3 আছে এখানে আর 3 আছে এখানে, তাহলে 3 হচ্ছে ঘোষ, 3 অল্প প্রাণ। 3 লিখলাম। ঘোষ অল্প প্রাণ। তাহলে বর্গের কোন ধ্বনি ঘোষ অল্প প্রাণ ধ্বনি? তৃতীয় ব্যঞ্জন ধ্বনি, এবং তৃতীয় ব্যঞ্জন কোনটা? গ। এবার দেখো 4 কোথায় কোথায় আছে? 4 আছে হচ্ছে মহাপ্রাণ, 4 আছে ঘোষ। তাহলে 4 কে আমরা কি বলবো? ঘোষ মহাপ্রাণ ধ্বনি। ঘোষ মহাপ্রাণ ধ্বনি আমরা 4 কে বলছি। অর্থাৎ তাহলে 4 হলে কি হবে? ক খ গ ঘ। এবার 5 কোথায় আছে? 5 আছে হচ্ছে ঘোষে। এবার 5 তো ঘোষ অবশ্যই, বর্গের পঞ্চম ধ্বনি ঘোষ, এবং এর পাশাপাশি আমরা পঞ্চম ধ্বনি মানে কি? ম। এটাকে আমরা কি বলতে পারি? নাসিক্য। তাহলে ঘোষ নাসিক্য ব্যঞ্জন কোনটা? উত্তর হবে বর্গের পঞ্চম ব্যঞ্জন, এবং প্রত্যেকটা বর্গের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কাজ করবে। তাহলে আমরা মহাপ্রাণ অল্প প্রাণ এবং ঘোষ অঘোষ নিয়ে আলোচনা করলাম। বর্গের প্রথম এবং তৃতীয় অল্প প্রাণ, দ্বিতীয় চতুর্থ মহাপ্রাণ, প্রথম দ্বিতীয় অঘোষ, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম হচ্ছে ঘোষ। এই নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমরা আমাদের
আলোচনার প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আমাদের এর বাইরে রয়েছে অযোগবাহ বা আশ্রয়স্থান ভাগী। অনুস্বর এবং বিসর্গ, এদেরকে আমরা বলছি আশ্রয় স্থানভাগী বা অযোগবাহ। অযোগ অর্থাৎ এদের কারোর সঙ্গে কোনো যোগ থাকে না, অনুস্বর বিসর্গ কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু বাহু অর্থাৎ এরা উচ্চারণে বৈচিত্র্য নিয়ে আসে এবং এরা যেহেতু কারো না কারোর উপর আশ্রয় করে অবস্থান করে, তাই এদেরকে আমরা আশ্রয় স্থানভাগীও বলতে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে ব্যঞ্জনধ্বনির ক্লাসিফিকেশন, ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ। এর পাশাপাশি আমাদের একটু আলোচনা বাকি আছে, সেটা হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ। কি কি কারণে ভাষায় ধ্বনি পরিবর্তন হতে পারে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের আলোচনা সময় বড় সংকীর্ণ, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এর পেছনে অনেকগুলো কারণ কাজ করে। প্রথমে বলি ভৌগোলিক কারণ। যে ভৌগোলিক পরিবেশে মানুষ বেড়ে ওঠে, যে ভৌগোলিক পরিবেশ যত বেশি মনোরম, সে অঞ্চলের ভাষা তত বেশি মধুর। যে অঞ্চলের পরিবেশ রুক্ষ শুষ্ক, সে অঞ্চলের ভাষাটাও জটিল কঠিন হয়। তোমরা যদি কোনোদিন হরিয়ানায় ঘুরতে যাও, দেখবে হরিয়ানার লোকরা যদি নিজেদের মধ্যে কথা বলে, গল্প করে, মনে হবে ঝগড়া করছে, ভাষা এতটাই রুক্ষ। আবার এই গ্রাম বাংলার জল হাওয়া নদীমাতৃক গ্রাম বাংলায় বাংলার মতো একটি প্রাণবন্ত ভাষার সৃষ্টি হয়েছিল। কিন্তু এর যে ব্যতিক্রমময় নেই তা কিন্তু নয়, ব্যতিক্রমও আছে। যেমন সংস্কৃত ভাষা একটা প্রাণবন্ত ভাষা, যেটা সৃষ্টি হয়েছিল সেই রুক্ষ পরিবেশের মাঝেই। তাহলে ভৌগোলিক কারণে ধ্বনি পরিবর্তন হতে পারে, কিন্তু এটাই যে একমাত্র কারণ তা কিন্তু নয়। এর পাশাপাশি সামাজিক অবস্থা জনিত কারণেও ধ্বনি পরিবর্তন হতে পারে। সামাজিক অবস্থা, এক্ষেত্রে রাষ্ট্রিক অবস্থাও হতে পারে। রাষ্ট্রের রাজনৈতিক আর্থসামাজিক অবস্থা যদি সুস্থির হয়, ভাষার খুব একটা পরিবর্তন আসে না, ধ্বনি খুব একটা পরিবর্তন আসে না। কিন্তু যদি রাষ্ট্র একটা সংকটকালের মধ্যে দিয়ে দৌড়ই, বা যুদ্ধ বা অন্য কোনো কারণে যদি অন্য অঞ্চলের লোক অন্য আরেকটা অঞ্চলে এসে হাজির হয়, তাহলে কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সন্নিহিত ভাষার প্রভাবও কিন্তু কাজ করে। সন্নিহিত ভাষার প্রভাব, অন্য কোনো ভাষার প্রভাবেও ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা, বাংলা, হিন্দি, সংস্কৃত থেকে এগুলো সব ভাষা সবই মূলত ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে শুধুমাত্র সুইডিশ ভাষায় মূর্ধন্য ধ্বনির ব্যবহার আছে। সুইডেনের ভাষা সুইডিশ। আর বাংলা ভাষায় তাহলে মূর্ধন্য এলো কি করে? না, ভারতবর্ষে যে ভাষা বংশগুলো রয়েছে তার মধ্যে একমাত্র দ্রাবিড় ভাষায় মূর্ধন্যর ব্যবহার আছে। তাহলে এই মূর্ধন্য নিশ্চয়ই সুইডেন থেকে আমদানি হয়নি, এই মূর্ধন্য আমাদের দেশেই ছিল। দ্রাবিড় ভাষা থেকে এই মূর্ধন্যটা আমাদের বাংলা ভাষার মধ্যে প্রবেশ করলো। তাহলে সন্নিহিত ভাষার প্রভাবে ধ্বনি পরিবর্তন হতে পারে। এবার শারীরিক কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে। শারীরিক কারণ অর্থাৎ আমরা খুব আরামপ্রিয়, আমাদের বাকযন্ত্র কঠিন করে উচ্চারণ করতে চায় না, শ্রবণ যন্ত্র ভালো করে শুনতে চায় না, আমরা বেশি আহ্লাদ দিয়ে কাউকে ভালোবেসে ডাকি, বা আমরা দ্রুত উচ্চারণ করতে যাই, এর ফলে কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যা ইচ্ছে তাই, যা ইচ্ছে তাই, আমরা কি বলি? যাচ্ছে তাই, যাচ্ছে তাই। খুব দ্রুত উচ্চারণ করতে গিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। তাহলে শারীরিক কারণে ধ্বনি পরিবর্তন হতে পারে। আর একটা কারণ বলছি, মানসিক কারণ। মানসিক কারণ, আরো অনেক কারণ রয়েছে, সময়ের বড় অভাব, এই মানসিক কারণ দিয়ে আজকে আমরা শেষ করব। মানসিক কারণ কি রকম আমি ছোট্ট একটু বলি, চিন্তার পার্থক্য জনিত একটা কারণ বলি। আচ্ছা, আর্মচেয়ার মানে কি? আর্মচেয়ার মানে হচ্ছে, আমরা বাংলা বলি আরাম কেদারা। আর্মচেয়ার আসলে যদি আক্ষরিক অনুবাদ করতাম আমরা, তাহলে এটা হতো হাতল যুক্ত চেয়ার, তাই তো? হাতল যুক্ত চেয়ার। বাঙালি কি হলো, এই তো বিদেশ থেকে আসা চেয়ার, বাঙালি চেয়ারে বসলো, বাঙালি চেয়ারে বসে দেখলো বেশ আরাম লাগে, তাই বাঙালি কি করলো, এই আর্মের বাংলা করে নিল আরাম, আর চেয়ারের বাংলা করে নিল কি? কেদারা, হয়ে গেল আরাম কেদারা।
তাহলে মানসিক কারণ, চিন্তার পার্থক্য, এই কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হতে পারে। এর পাশাপাশি সন্নিহিত ধ্বনির প্রভাবেও ধ্বনি পরিবর্তন হতে পারে। আজকের ক্লাস ধ্বনি পরিবর্তনের কারণ দিয়ে শেষ হলো। অন্য দিন যদি সুযোগ পাওয়া যায় তাহলে ধ্বনি পরিবর্তনের সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।